স্বাগত সবাইকে। তো লাস্ট ক্লাস পর্যন্ত আমরা যতটুকু করেছিলাম ইনভার্টিং, নন ইনভার্টিং, সামিং, অ্যাম্পলিফায়ার কনফিগারেশন। আচ্ছা, তো সামিং অ্যাম্পলিফায়ার দিয়ে কিছু প্র্যাকটিস প্রবলেমও করা হয়েছিল। লাস্টে হচ্ছে ক্লাসে এরপরে কিছু এক্সারসাইজ প্রবলেম সম্পর্কে বলা হয়েছিল। তো এই এক্সারসাইজ প্রবলেমগুলি করবেন। আগামী শনিবার আমাদের একটা সিটি পরীক্ষা হবে, আধা ঘন্টা 20 মার্কসের। সেখানে হচ্ছে 4টা প্রবলেম থাকবে আর একটা বা দুইটা ছোট থিওরি টাইপ কিছু থাকতে পারে। ওকে, এই পর্যন্ত যা করা হচ্ছে সামিং পর্যন্ত উপরেই ক্লাস সেটটা হবে। ওকে, যা এক্সারসাইজ প্রবলেম দেওয়া আছে এখান থেকে সামিং পর্যন্ত যা আছে ওগুলো প্র্যাকটিস করে রাখবেন। আচ্ছা, সো হচ্ছে এখন ডিফারেন্স অ্যাম্পলিফায়ার। ডিফারেন্স অ্যাম্পলিফায়ার, এখন ডিফারেন্স অ্যাম্পলিফায়ার মানে কি? ডিফারেন্স মানে কি? পার্থক্য। সো আমার এতদিন কি ছিল যখন আমি দেখছিলাম আমার ইনভার্টিং ইনপুট ছিল, আমাদের নন ইনভার্টিং ইনপুট ছিল, তাই তো? আচ্ছা, তো ডিফারেন্সে যেটা বলা হচ্ছে, ডিফারেন্সে দুই জায়গাতেই ইনপুট থাকবে, কিন্তু ওই ইনপুটগুলোর মধ্যে যে কমন অংশটা থাকবে সেই কমন অংশটা বাদ দিয়ে সে অ্যাম্পলিফাই করবে। সেখানে বলা হচ্ছে ডিফারেন্স অ্যাম্পলিফায়ার ইজ এ ডিভাইস দ্যাট অ্যাম্পলিফাইজ দ্য ডিফারেন্স বিটুইন দ্য two inputs and reject any signal common to the two inputs। মানে দুইটা সিগন্যালের মধ্যে কমন যে জিনিসটা থাকবে সেটাকে সে বাদ দিয়ে দেবে এবং সে কি করবে, জাস্ট ওদের মধ্যে যে ডিফারেন্সটা আছে মানে যে জিনিসগুলো কমন নাই সেটাকে সে অ্যাম্পলিফাই করবে। বুঝে গেছে? তো ডিফারেন্স অ্যাম্পলিফায়ার আর কিছুই কিনা, ডিফারেন্স অ্যাম্পলিফায়ার সেটা হচ্ছে জাস্ট দুইটা সিগন্যালের ডিফারেন্স নিয়ে কাজ করবে। এখন দুইটা সিগন্যালের ডিফারেন্স মানে কি? সিগন্যাল একটাতে হচ্ছে আমার কি কানেক্টেড আছে, নন ইনভার্টিং আছে সোর্স, আর একটা ইনভার্টিং এ সোর্স কানেক্টেড আছে। এখন দুইটা জাস্ট আলাদা আলাদা যদি আমি হিসাব করি তাহলে আমি ডিফারেন্স অ্যাম্পলিফায়ারের আউটপুটটা বের করতে পারবো। মানে দুইটা সোর্স থাকলে হিসাব করা সবচেয়ে ইজিয়েস্ট ওয়ে হচ্ছে সুপারপজিশন। সুপারপজিশন মানে কি? একটা টাইম একটা মাত্র সোর্স অন থাকবে, বাকি সবগুলো সোর্স অফ থাকবে। এটা নিয়ে হচ্ছে সুপারপজিশন। কি হলো? তো আমার এখানে দুইটা ভোল্টেজ সোর্স আছে, সো একবার একটা অন রেখে আমি টোটাল প্রত্যেকটা করার পরে টোটাল যে সামেশনটা আছে সেটা করলে আমি কি পাবো, টোটাল ভোল্টেজটা পেয়ে যাচ্ছে। ঠিক আছে? সো ডিফারেন্স অ্যাম্পলিফায়ারের আউটপুট ভোল্টেজের ইকুয়েশনটা আমি লিখতে পারতেছি। তো আমি যদি এখন এই জিনিসটা লিখি, বোর্ড কি আসে ভিডিওতে? ওকে, সো এইখানে আমার চলে গেল পজিটিভ মানে নন ইনভার্টিং, এখানে আমি একটা সোর্স দিয়ে দিলাম, তাই তো? আর এখানে চলে গেল ইনভার্টিং এ একটা সোর্স গিয়েছে, তাই তো? ইনভার্টিং এ গিয়ে গেল V1 V2। আচ্ছা, তারপর কি হচ্ছে, এখানে গেল R1 আর এখানে হয়ে গেল এই আউটপুট ভোল্টেজ প্লাস মাইনাস। ঠিক আছে? আচ্ছা, সো আমার দেখার বিষয় আউটপুট ভোল্টেজ যেটা সেটা বের করে আনা, এটা আমাকে দেখাতে হবে। সো এখানে যদি চিন্তা করি, তো এখানে একবার ইনভার্টিং এর সোর্স আমি অন রাখবো, একবার নন ইনভার্টিং এর সোর্স আমি অন রাখবো। তো দুইটাকে অ্যাড করলে আমি আউটপুট ভোল্টেজটা পেয়ে যাবো। জিনিসটা বুঝলাম? यस। এখানে আমার দুইটা সোর্স, এটা কি ইনভার্টিং দিয়ে আসছে আর এটা কি নন ইনভার্টিং দিয়ে আসছে, তাই তো? স্যার আমাদের যে কোশ্চেনটা ছিল লাস্ট ক্লাসে যে সেই কোশ্চেন ওটা সলভ করবে সবাই। ওটাতে এমন একটা एग्जांपल ছিল স্যার, একটা অ্যাড হয়েছে, একটা মাইনাস কম্পোনেন্ট ছিল, একটা প্লাস ডিফারেন্স ছিল। তাহলে হ্যাঁ, তো হচ্ছে বেসিক্যালি এখন আমি কি করব না, ওটা হচ্ছে আমি যেটা প্রবলেম দিয়েছিলাম, প্রবলেম হচ্ছে সব এক মানে এক কনফিগারেশন দিয়ে করে দেব। ওইখানে ডিফারেন্সের কনফিগারেশন আসে দরকার নেই। প্লাস মাইনাস যদি নন ইনভার্টিং আসে তাহলে কিন্তু গেইনের সাথে একটা যোগ হয়, আর হচ্ছে যদি ইয়া থাকে নন ইনভার্টিং থাকে, সরি ইনভার্টিং থাকে, তাহলে কিন্তু গেইনের সাথে কোনো যোগ তো হয় না, জাস্ট R2/R1 হচ্ছে তার গেইন থাকে। আর
যদি নন ইনভার্টিং হয় তাহলে এটার সাথে সাথে 1 যোগ হবে। আচ্ছা সো এখন আমি যদি একটু চিন্তা করি তো আমার এখানে ইনভার্টিং একটা গেল নন ইনভার্টিং একটা গেল তাই তো টেবিলে আছে এটা একটু গেল দাঁড়ান ধরো এখানে হচ্ছে নন ইনভার্টিং সাইডে একটা ভোল্টেজ সোর্স আসবে এটাকে আমি গ্রাউন্ড করে দেব তাহলে এটা অফ করে দেব অফ করে দেওয়া মানে শর্ট করে দেব শর্ট করে দেওয়া মানে কি পুরোটা আমার গ্রাউন্ডে হয়ে যাচ্ছে গ্রাউন্ডে হলে এখানে যে ভোল্টেজ থাকবে এখানেও সেম ভোল্টেজ থাকবে কারণ কোনো সোর্স নাই তাহলে শুরুতে আমার নন ইনভার্টিং দিয়ে আমার একটা ইনপুট আসছে তাহলে নন ইনভার্টিং দিয়ে ইনপুটের শর্তটা কি যে R2 বাই R1 ইনটু কি V1 না ঠিক আছে এবং আগে কি একটা মাইনাস থাকে না নন ইনভার্টিং এর নন ইনভার্টিং এর জন্য আউটপুট ইকুয়েশনটা কি আসবে V01 বললাম সুপারপজিশন ইউজ করতেছি একবার একটা সোর্স অন রাখতেছি বাকিটা অফ রাখতেছি সো এটাকে অন রাখা মানে কি V2 টা কি শর্ট করে দেওয়া মানে কি কানেক্ট এইভাবে দিয়ে দিই তাহলে দেখেন রেজিস্ট্যান্স R3 R4 সবাই কি শর্ট হয়ে আছে না 0 ভোল্টেজ তার মানে এখানে আমার ভোল্টেজ 0 সো আমার এই কনফিগারেশনে কি হয়ে যায় এটা যদি R1 এটা R2 হয় তাহলে এই কনফিগারেশনের ভ্যালুটা আসে -R2 বাই R1 ইনটু V1 তাহলে V1 থেকে R2 বাই R1 ইনটু V1 চলে যাবে পরবর্তীতে এইখানে তো প্রথম সাইডটা আমার ক্লিয়ার মাইনাস সব এখন আমি যদি এইটাকে গ্রাউন্ডেড করে দিই মানে এখন কি করব এটাকে অন রাখবো এটাকে অফ রেখে দেব এটাকে অফ রাখা মানে শর্ট করে দেব এটা যদি শর্ট করি এবং এটাকে অন রাখি তাহলে এটা কি কনফিগারেশন হয়ে গেল অন ইনভার্টিং কেননা ক্লাসে এখন কি ইনভার্টিং নন ইনভার্টিং যেটা পজিটিভ সেটার সাথে এখন সোর্স যুক্ত না বুঝতে পারতেছি আচ্ছা আগে কি ছিল আগে হচ্ছে ইনভার্টিং সাইড যেটা ছিল সেটার সাথে সোর্স আছে এখন কিন্তু নন ইনভার্টিং এর সাথে আমি অন রাখতেছি তাহলে এটা যখন গ্রাউন্ডেড হয়ে যাবে তাহলে আমার ইফেক্ট কোনটা ফেলবে এই ভোল্টেজটা যেটা আছে ওপেন পে এই ভোল্টেজটা এখানে আসবে না এই ভোল্টেজটা এখানে আসবে আচ্ছা ইনভার্টিং সাইডে কি ছিল হ্যাঁ ইনভার্টিং এ কি ছিল এই ভোল্টেজটা যখন ছিল তখন আমি কি করেছি তখন তো 4 বার রাখছি ক্লাসে এত সময় পরে কেন আসলো কয়টা বাজে এটা পৌঁছালো V1 এখানে আসছে তাহলে এটা কি গেল ইনভার্টিং এর আউটপুটটা চলে গেল R2 বাই R1 ইনটু V1 আর এইখানে যেটা নন ইনভার্টিং সাইডে কি হবে এখানে এই ভোল্টেজটা আসে কত কিন্তু আমার অপ এম্পে এই পয়েন্টে ভোল্টেজটা কত এখানে কিন্তু আর জিরো হবে না কারণ এখানে একটা ভোল্টেজ ইনভার্ট হবে সো এখানে ভোল্টেজটা আমি দিলাম VP এই ভোল্টেজটা আমার এখানে পাওয়া যাবে VA তে এবং সেটা আমি নন ইনভার্টিং করে আমার ভোল্টেজটা আসবে V02 সেটা হলো 1 প্লাস VS এর ভোল্টেজটা কিভাবে পাওয়া যাবে স্যার V1 যখন মানে শর্টকাট থাকে তখন ওইটার এটার একটা সিটি ভোল্টেজটা সিচুয়েশনটা এরকম আসছে না এটা এখন গ্রাউন্ড করা এই সোর্সটা এখন গ্রাউন্ড করা এই সোর্সটা এখন গ্রাউন্ডেড হয়ে আছে এবং এই সোর্সটা এখন অ্যাক্টিভ আছে এই সোর্সটা এখন অ্যাক্টিভ সো আমি কি বলতে পারবো এই সোর্সটা এখানে সেম ভোল্টেজ পাচ্ছে আমার হিসাব কি ছিল অপ এম্পের এখানে যে ভোল্টেজটা থাকবে এখানেও কি সেম ভোল্টেজ হবে সো এইখানের ভোল্টেজটা কি এখানে ডিভাইড হচ্ছে এখানের ভোল্টেজটা কিন্তু এখানে ডিভাইড হবে এইটা দিয়ে আমি নন ইনভার্টিংটা করতে পারবো তাহলে এইখানের ভোল্টেজটা আমি ধরলাম VB এইখানের ভোল্টেজ ধরলাম VA তাহলে V আর VB তো সেম হবে অপ এম্পের টার্মিনাল ভোল্টেজ সেম থাকে সো এইখানে R3 তে একটা ডিভাইড যে হবে তাহলে সেটা কত হচ্ছে R4 ডিভাইডেড বাই R3 প্লাস R4 ইনটু সেটা হচ্ছে কত V2 সেটা আমি কি পাবো VA বা VB যেটাই আসুক বুঝতে পারলাম আমার এই টার্মিনাল ভোল্টেজটা বের করা লাগতো
স্যার ওইটা তো বুঝছি স্যার, এখানে ইকুয়েশনটা যদি আবার একটু বলতে ইকুয়েশনটা কি আসলে ভোল্টেজ ডিভাইডার, কাকে ডিভাইড করতেছো? V2 কে ডিভাইড করতেছো। V2 কে। তাহলে V2 যখন কার এগেইনস্ট ডিভাইড হচ্ছে R4 আর R3 তে না, আচ্ছা তাহলে যার এগেইনস্টে আমি ডিভাইড করব আচ্ছা, ওর বুঝছি, ওর স্যার। অ্যাক্রসে, সো ওই রেজিস্ট্যান্সটা উপরে থাকবে ডিভাইডেড বাই ওই সিরিজের টোটাল রেজিস্ট্যান্স তো এখানে R3 R4 ইনটু হচ্ছে যে ইনপুট ভোল্টেজ দেওয়া হচ্ছে সেটা V2। এটা দিয়ে তাহলে আমি VA পেয়ে যাবো, VA না অ্যাকচুয়ালি VB পাবো, আর V আর VB তো সমান, সো আমি এটাকে বলতে পারবো VA সমান সমান হচ্ছে এই ভোল্টেজটা। ক্লিয়ার? আপনি কি বুঝতে পারলাম? জি স্যার। আচ্ছা, তারপর দেখো কি হচ্ছে, এটা আসছে, তাহলে এটা VA পেলাম, আর V2 কোথায় আসছে? এইটা। তো এখন আমি ওপেন পের আগের যে ফর্মুলাটা শিখেছি নন ইনভার্টিং এর, সেটা কি ছিল? V আউটপুট, সেটা কত ছিল? 1 প্লাস RF বাই R1 ইনটু V ইনপুট। তাহলে এখন V ইনপুটটা কত? V ইনপুটটা কিন্তু VA, এটা হচ্ছে কিন্তু আমার ইনপুট ভোল্টেজ, এই ভোল্টেজটা কিন্তু এখন আমার ইনপুট ভোল্টেজ। এই বুঝতেছি না? এই V2টা যেটা এখানে পাচ্ছিলাম, এইটাই কিন্তু এখন আমার ইনপুট ভোল্টেজ চলে গেল, যেটা আমার আগে নন ইনভার্টিং এ এইখানে ভোল্টেজ সোর্সটা থাকে। R4টা যদি না থাকতো, R3ও যদি না থাকতো, ডাইরেক্ট এর সাথে কানেক্টেড থাকতো, তাহলে আমি নন ইনভার্টিং এর ফর্মুলা বসাই দিতাম। কিন্তু এখন আমার এই টার্মিনাল ভোল্টেজ তো নাই, স্যার এখানে তো এই জন্য আমি ভোল্টেজ ডিভাইডার দিয়ে ভোল্টেজটা এনে এরপরে এটা বের করছি। বুঝা গেছে? স্যার এটা R4 এর ক্রসিং ভোল্টেজটা। হ্যাঁ, তাহলে এইখানে R4 এর পরের অ্যাক্রসে যে ভোল্টেজটা, এই ভোল্টেজটা আমার এখানে আসছে। তো এরপর আমি কি করব? এই জিনিসটাই করা হয়েছে। সো এখানে দেখো VA আর VB সেম বলেছি, তাহলে R4 ডিভাইডেড বাই R3 প্লাস R4 ইনটু কি ছিল? V2। এই ভোল্টেজটা আসছে, তাহলে এই ভোল্টেজটা আমার কোথায় বসাতে হবে? ওই যে নন ইনভার্টিং এর যে ইকুয়েশনটা ছিল না, নন ইনভার্টিং এর এটা মনে আছে? নন ইনভার্টিং এর ক্ষেত্রে কি হবে? RF বাই R1 ছিল না, জি স্যার। তাহলে হতো কি R2 ডিভাইডেড বাই R1 হবে, প্লাস কি হবে? 1। এটার সাথে ইনটু কি হবে? ইনপুট ভোল্টেজটা না, সেটাই তো নন ইনভার্টিং এর আউটপুট। তাহলে এখন ইনপুট ভোল্টেজটা কত? R2 বাই R1, 1 প্লাস চলে গেল, আর VA, তাই তো? VI এর থেকে এখন কি হবে? VA না, নন ইনভার্টিং এ কি ছিল? এটা ডিভাইডেড বাই এটা ডিভাইডেড ইনটু এই ভোল্টেজটা প্লাস 1 করে, তাহলে R2 ডিভাইডেড বাই R1, এখন এটা তো শর্ট করা মানে গ্রাউন্ড করা, তাহলে এরপর হচ্ছে কি ইনটু VA, আর VA মানে কি? এই ভোল্টেজটা, তাহলে ইনটু VA মানে কত? R4 ডিভাইডেড বাই R3 প্লাস R4 ইনটু হবে V2। তাহলে এটা কি আমার হবে? V আউটপুট 2। এটা হচ্ছে নন ইনভার্টিং এর জন্য। তাহলে নন ইনভার্টিং এর জন্য আসলো, ইনভার্টিং এর জন্য আসছে। তাহলে নন ইনভার্টিং এর জন্য এখানে যদি বসাই, এটা হচ্ছে নন ইনভার্টিং সাইডের জন্য, আর এটা কি ইনভার্টিং সাইডের জন্য, সেটা কি ছিল? R2 বাই R1 ইনটু V1। সো এখন এই দুটোকে যদি আমি অ্যাড করে দিই, তাহলে আমি টোটাল ভোল্টেজটা পেয়ে যাচ্ছি। তাহলে আমি কি করব? V01 আর V02, V02 টা আমার কত আসছে? R2 বাই R1 ইনটু R3 সরি R4 ডিভাইডেড বাই R3 প্লাস R4 ইনটু V2। তাহলে এই দুটো যদি আমি অ্যাড করি, তাহলে আমি কি পাবো? V আউটপুট, টোটাল আউটপুটটা পাবো সুপারপজিশন দিয়ে। তাহলে V01 প্লাস V02, দ্যাট মিন্স আমার এইটা অ্যাড করতে হবে, আর পরবর্তীতে যে V02 টা বের করলাম এটা অ্যাড করতে হবে। তো এখানে একই কাজ করছে, প্রথমে V01 টা অ্যাড করছে মাইনাস R2 বাই R1 ইনটু V1, পরবর্তীতে এটা অ্যাড করছে। সো আলটিমেটলি V0 এর ভ্যালু আসছে এইটা। পরীক্ষা যদি প্রুফ আসে যে দেখান যে V0 এটা, তাহলে এরকম করে প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ করে এসে এখানে দেখা যাবে। আচ্ছা, এখন আমার ইজি করার জন্য আমি যে কাজটা করি, যে এইখানে R1 R2 এবং R3 এবং R4 ওদের রেশিওটা ইকুয়ালস টু করে ফেলি, সমান করে ফেলি। তখন যেটা হয়, যখন R1 R2 R3 R4 এর রেশিও সমান হয়, তখন
আমি এইখান থেকে এই জিনিসটা বলতে পারি আমার টোটাল যে আউটপুটটা আসবে সে এত ঝামেলা না করে তখন আমি বলে দেই, যদি ওদের রেশিওটা সমান লিখি যে R1 বাই R2 R3 বাই R4 এই রেশিও যদি স্যাটিসফাই করে তখন আমি বলি যে দি আউটপুটের ইকুয়েশনটা আসবে R2 বাই R1 ইনটু V2 মাইনাস V1। সো বেসিক্যালি দুইটা ভোল্টেজের মধ্যে যে কমন জিনিসটা সেটাকে সে ডিফারেন্স করে এরপর অ্যামপ্লিফাই করতেছে। এটা হচ্ছে আমার ডিফারেন্স অ্যামপ্লিফায়ারের আউটপুট ইকুয়েশন। এটা অবশ্যই V2 টা আগে হবে কারণ নন ইনভার্টিং সাইডে আমার V2 টা আছে, ইনভার্টিং সাইডে হচ্ছে V1 টা আছে। স্যার ম্যাথমেটিক্স যখন করতে যাব স্যার এটাতে তো তখন কি স্যার ম্যাথমেটিক্স যদি করতে চাও যদি এখানে ভোল্টেজ মানে রেজিস্ট্যান্সের স্যার, ভ্যালু এটা ডিফারেন্স হয় আর- তাহলে এটা এইভাবে করে আসতে হবে। স্যার R1 বা R2 এবং R3 বা R4 এর রেশিও কি ওরা বলে দিবে যে কি না, রেশিও সেম নাও করতে পারে। তখন স্যার তখন এখানে ভোল্টেজ ডিভাইডার দিয়ে ভোল্টেজ বের করবা, ভোল্টেজ বের করে নন ইনভার্টিং এ বসে অ্যানসার আনবা। বুঝছি স্যার। কে বুঝি নাই? স্যার আর রেশিওটা স্যার এখানে তো স্যার রেশিও যদি সেম বসাই দিই তাহলে হচ্ছে আর V1 আর V2 তো সমান হয়ে যাবে, তখন হচ্ছে আমি ইকুয়েশন লিখব। স্যার এখানে তো এটা হচ্ছে সিম্পলিফাইড ফর্ম। এটা হচ্ছে একবারে সিম্পলিফাইড ফর্ম যখন হচ্ছে R1 R2 ইকুয়ালস টু হচ্ছে R1 বাই R2 ইকুয়ালস হচ্ছে R3 বাই R4। মানে সব R1 R2 আমি ইকুয়ালস করে নিচ্ছি। তো স্যার, বেসিক্যালি এখানে তখন তো আমার রেশিও- যখন V1 V2 মানে দুইটা ইনপুট সেম হবে যখন ইনপুট তলে সেম থাকে। তখন R1 বাই R2 তখন এই জিনিসটা আমি লিখতে পারতেছি। এটা সিম্পলিফাইড ফর্ম একবারে। কিন্তু আমার মেইনলি জানা লাগবে কিভাবে মেথডটা আসছে। এই প্রান্তটা তো ইনভার্টিং সাইডে যেটা সেটা তো জাস্ট সূত্র দিয়ে চলে গেছে। আর নন ইনভার্টিং সাইডে যেটা এটা কিন্তু ডাইরেক্ট সোর্সের সাথে কানেক্টেড না। তো আমার এইখানে একটা ভোল্টেজ ডিভাইডার ল অ্যাপ্লাই করে এই ভোল্টেজটা দিয়ে নন ইনভার্টিংটা আমি করছি। আমার নন ইনভার্টিং এর অ্যাকচুয়াল ফর্মুলা কি ছিল? V আউটপুট ইকুয়াল ছিল 1 প্লাস RF বাই R1 ইনটু ছিল V ইনপুট, তাই না? এটাই তো ছিল। একজনের বাসায় পড়ানোর তো জেনে ফেলে গেল। Yes, sir. আচ্ছা, তো এখন RF এর ভ্যালু কত? এইটা। RF মানে এখন কত? R2 ডিভাইডেড বাই হচ্ছে R1। আর V ইনপুটের ভ্যালু কত ছিল? এইটা ছিল। এইখানে যে টার্মিনাল ভোল্টেজ। এখন আমার ইনপুটটা নাই। সো এখানে আমি ভোল্টেজ ডিভাইডার অ্যাপ্লাই করে V2 টা বের করছি। স্যার বুঝছি। স্যার এখানে যদি এখানে তো দুইটাই স্যার ভোল্টেজ দেওয়া আছে বাট এখানে যদি আমরা যদি একটা কারেন্ট দিই তাহলে কারেন্ট সোর্স এটা। তো চিন্তা করে কি করব? সোর্স ট্রান্সফরমেশন করতে পারো, নাহলে কারেন্ট ডিভাইডার অ্যাপ্লাই করতে পারো। তখন জাস্ট খালি স্যার স্যার তখন কি স্যার ইকুয়েশনের আচ্ছা, এখন এরকম যদি একটা প্রবলেম দেখি, লাস্ট ক্লাসে এরকম কোন একটা প্রবলেম পড়াইছিলাম, এই টাইপের ডিজাইন প্রবলেম কিন্তু লাগতে পারে। কোথায় আছে? লাস্ট ক্লাসে সার্কিটটা তো বলেছেন এটা কি স্যার কি? একটা স্যার ওই যে ম্যাথ ডিসপ্লে করতে করো। তো স্যার পরে আসছে উত্তর অ্যানসার মিলছে? জানলাম না স্যার অ্যানসার তো দাও আচ্ছা, এইখানে একটা প্রবলেম আছে। এই প্রবলেমটা সবাই বাসায় দেখবা। না, এটা দরকার নেই। এটা দেখো। 5.8 এই প্রবলেমটা বাসায় দেখো। তাহলে ডিফারেন্স অ্যামপ্লিফায়ার হচ্ছে। আচ্ছা, ডিফারেন্স অ্যামপ্লিফায়ারের পরে এখন কিন্তু এখানে আউটপুটের এখানে একটাই ঝামেলা, সেটা হচ্ছে একটা ভোল্টেজ ডিভাইডার ল অ্যাপ্লাই করা লাগছে।
ডিফারেন্সিয়েটর অ্যামপ্লিফায়ার। আগেরটা কি ছিল? ডিফারেন্স অ্যামপ্লিফায়ার, আর এটা হচ্ছে ডিফারেন্সিয়েটর অ্যামপ্লিফায়ার। ডিফারেন্সিয়েট মানে কি? ম্যাচিং দেখে ডিফারেন্সিয়েট মানে কি? আমি বাংলা মিনিং চাই। ডিফারেন্সিয়েশন মানে কি? ডিফারেন্সিয়েশন বলতে কি বোঝায়? এটা কোনো বড় কিছুকে মানে বড় প্রোডাক্টকে ভেঙে ছোট করা। একটা গ্রাফের ডিফারেন্সিয়েশন মানে কি? মানে গ্রেডিয়েন্ট বের করা। একটা গ্রাফের ডিফারেন্সিয়েশন মানে এটা ঢাল কোন একটা নির্দিষ্ট মান যদি আমি বলি। তো এখানে যদি আমার একটা সাইন গ্রাফ থাকে, এটাকে যদি আমি ফার্স্ট টাইম ডিফারেন্সিয়েশন করি তখন কি হবে? ডিফারেন্সিয়েশন মানে কি? ওইটা ওই বিন্দুর ঢালের কাছে। ক্লিয়ার? তো একটা বিন্দুর এই বিন্দুটার ঢাল কত হবে? এইখানে যে জিরো বিন্দুটা আছে, ঢাল মানে কি? স্পর্শ। ট্যানজেন্ট সাপোজ এখানে একটা আমি রেখা নিলাম, আমি যদি এই রেখাটার কোন একটা বিন্দুতে ডিফারেন্সিয়েশন বের করতে চাই, অন্তরীকরণ বের করতে চাই, কি করতে হবে? আমার অতি ক্ষুদ্র একটা অংশ নিয়ে এটার x অক্ষ এবং y অক্ষ বরাবর আমি ডিফারেন্স দিব। এই জিনিসটাকে যদি জুম করে দেখাই তাহলে জিনিসটা বের হবে। সাপোজ গ্রাফটা হচ্ছে এরকম, এই বিন্দু আর এই বিন্দু, দুইটা বিন্দু নিলাম। এই বিন্দুগুলো এত সংক্ষিপ্ত করলাম যাতে বলা হচ্ছে del x টেন্ডস টু হচ্ছে আমার 0, 0 এর কাছাকাছি। অত্যন্ত ক্ষুদ্র দুইটা ভ্যালু যাদের দূরত্ব হচ্ছে অত্যন্ত কাছে। সো এইখানে আমি একটা x1 y1 এর ভ্যালু পাবো, এখানে x2 y2 এর ভ্যালু পাবো, তাই তো? সেখানে ঢালটা কি হবে? y2 y1 x2 x1। কনসিডার করলাম এটা স্ট্রেট লাইন। অলমোস্ট স্ট্রেট লাইন। এজন্য আমি একবারে জিরোর কাছাকাছি নিয়ে আসছি ওদের ডিফারেন্স ঠিক বরাবর। সো এইটাই হচ্ছে আমার যে ঢালটা, সেটা হচ্ছে ওই বিন্দুর ট্যানজেন্ট বা হচ্ছে আমি বলতে পারবো এটা হচ্ছে গ্রাফিক্যাল ডিফারেন্সিয়েশন, এইভাবে এক্সপ্লেন করা যায়। সো এরকম যদি একটা সাইন ওয়েভ থাকে, আমার এইখানে যে গ্রাফটা, এটা ঢালটা কি হবে? 90 ডিগ্রি হবে, একবারে যেটা জিরোর সাথে আছে। তো পরবর্তীতে ধীরে ধীরে যখন গ্রাফটা এভাবে আসতে থাকবে, তখন ঢালের মানগুলো কি এরকম করে এরকম করে এরকম করে এরকম করে কি করতে থাকবে না? তাহলে ঢালের মানগুলো কি হবে? প্রথমে হাইয়েস্ট থাকবে এই জিরো বিন্দুতে। জিরো বিন্দু মানে কি? এখানে ছিল, এটা একবারে স্পর্শক চলে যাবে 90 ডিগ্রি, মানে হাইয়েস্ট হয়ে যাবে। এরপর ধীরে 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 গ্রাফের ভ্যালুটা ধীরে ধীরে কি হবে? জিরো হতে থাকে এবং পরবর্তীতে গ্রাফের ঢালের ভ্যালুটা ঋণাত্মক দিকে যেতে থাকে। এরপর আবার এখানে জিরো আসবে, সর্বোচ্চ হয়ে যাবে, এরপর আবার ধীরে 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 ঋণাত্মক থেকে পজিটিভের দিকে যেতে থাকবে এবং এরকম একটা গ্রাফ আমি পাবো, যেটা হচ্ছে sin x থেকে সেটা হয়ে যাবে cos। এটা কেন শিখলাম? পরীক্ষা হলে এরকম ট্রায়াঙ্গুলার, রেক্ট্যাঙ্গুলার প্রত্যেকটা গ্রাফ থাকবে। ওই জিনিসগুলো আপনারা নিজে এক্সপ্লেন করে এখান থেকে আউটপুট ইকুয়েশন বের করে রাখবেন। দুটো আউটপুট ইকুয়েশন আছে। মাথা করতে যাচ্ছে না স্যার, যারা কিছু করার তো দেরি করে ক্লাস আসলে তারও কাম দিয়ে করাবো, ক্যাসকেড করাবো, লগারিদম করাবো, ডিফারেন্সিয়েটর, ইন্টিগ্রেটর, এক্সপোনেনশিয়াল প্রত্যেকটাই করাবো। ওকে, সব করে কোনো ফাংশন দিব না, খালি বুঝা গেছে? তাহলে ডিফারেন্সিয়েশনের কাহিনী কি হচ্ছে? একটা গ্রাফের ঢালের যে পরিবর্তন, নট ঢাল, বেসিক্যালি ঢালের যে পরিবর্তন, সেটা নিয়ে আমি হচ্ছে ওটা ডিফারেন্সিয়াল আউটপুট পাচ্ছি। সো তো আমার এইটার সাথে ইলেকট্রিক্যাল সিস্টেম আমি কিভাবে মিলাবো? তো ক্যাপাসিটর ইন্ডাক্টরের সাথে কি সবার পরিচিতি আছে না? জি স্যার। ক্যাপাসিটর ইন্ডাক্টরের সাথে কি সবার পরিচিতি আছে? ক্যাপাসিটর ইন্ডাক্টর কি করে ডিসি সার্কিটে? ডিসি সার্কিটে ক্যাপাসিটর ইন্ডাক্টর কি করে? ক্যাপাসিটর ক্যাপাসিটর ডিসি সার্কিটে ওপেন সার্কিট আর ইন্ডাক্টর শর্ট সার্কিট। আর এসি সার্কিটে কি হবে? স্যার এক্সারসাইজটা স্যার ইন্ডাক্টর ইন্ডাক্টর ওপেন থাকবে, ক্যাপাসিটর শর্ট থাকবে। না, না, না স্যার। তাহলে
স্যার চার্জ স্টোর করে ক্যাপাসিটার হচ্ছে কি স্যার ইলেকট্রিক্যাল সার্কিট করছে না ক্যাপাসিটি ইন্ডাক্টরের কাজ কি স্যার এসি সার্কিট তাহলে ডায়োড কি করবে এত কষ্ট করে ডায়োড বানায় না ইন্ডাক্টর স্যার মিলে হচ্ছে যে কারেন্টের প্রবাহটাকে কমায় দিবে কারণ প্রবাহ করে না ওই প্রবাহ না স্যার অ্যাঙ্গেল যদি চিন্তা করো চার্জ করতে করবে কিন্তু আমার কাজ মানে ক্যাপাসিটর বা ইন্ডাক্টর এসি সার্কিট কি করবে ডিসি সার্কিটের ওপেন এসি সার্কিট বুঝতে হবে না স্যার একটা স্যার এসি সার্কিটে স্যার চার্জ রিঅ্যাক্টেন্স ডিসচার্জ হওয়ার মাধ্যমে স্যার ওইটার ভোল্টেজের যে যেটা থাকে স্যার মানে একটা লিমিটেড ওইটা গিয়ে স্যার তো নর্মালি যদি আমরা স্যার ক্যাপাসিটর ইউজ করলে আমার যে সাইন ওয়েভটা আছে স্যার ওটা মানে চেক করার জন্য আমরা আস্তে আস্তে ক্যাপাসিটর মান পাই স্যার আমরা যদি নর্মালি চিন্তা করি স্যার তোর ফাঁকা ক্যাপাসিটর কেন ইউজ করি আমি কি ইকুয়েশনটা ডেসক্রাইব করতে পারবো যে ক্যাপাসিটর স্যার কি হবে স্যার সাথে কারেন্টের কি এটা কারেন্টের ভোল্টেজ রিলেশনটা এটা কোথায় হচ্ছে রেজিস্ট্যান্সের রেজিস্টর ক্যাপাসিটরে কি রকম হবে আইএক্স সি ঠিক আছে আইএক্স এর এটা রিঅ্যাকট্যান্স এর অ্যাকচুয়াল ওটার কারেন্টটা কি রকম হবে I equals C divided by dt এটা গ্রাফ আমি কেমন হবে ক্যাপাসিটরের ডিসচার্জিং আর চার্জিং গ্রাফ কেমন হয় স্যার সাইন ওয়েভের স্যার এক্সপোনেনশিয়াল স্যার এক্সপোনেনশিয়াল বা এক্সপোনেনশিয়াল ইয়েস এক্সপোনেনশিয়াল মানে কি এরকম চার্জিং ডিসচার্জিং গ্রাফ কেমন হবে ডিসচার্জিং এটা তো ডিকে এরকম হবে ট্রানজিয়েন্ট করে নেই কেন এরকম কিছু করে নেই জি স্যার স্যার হ্যাঁ অ্যাসিম্পটট স্যার একটা নির্দিষ্ট পয়েন্টে গিয়ে স্যার ভোল্টেজের যেটাকে ম্যাক্সিমাম এগুলো কিছু করে নেই ট্রানজিয়েন্ট ইয়েস স্যার অ্যাসিম্পটট তো এখানে ক্যাপাসিটরের জন্য যে কারেন্টটা সেটা হচ্ছে C dV বাই dt এটা হচ্ছে ভোল্টেজের ডিফারেনশিয়াল আকারে কারেন্টটা ওটা বৃদ্ধি হবে বা হ্রাস পেতে থাকবে ডিসচার্জ চার্জিং হবে এক রেটে এক সাইকেলে পরের সাইকেলে সেটা কি করবে ডিসচার্জ করবে তাহলে রিঅ্যাকটিভ পাওয়ারটা আসলে কি এটা যেটা কনজিউম করবে লস কি লস তো হচ্ছে যখন তুমি রেজিস্ট্যান্সের মধ্যে কারেন্ট দিলা তাপ আলো শক্তিদের উপর স্যার রিঅ্যাক্টিভ পাওয়ার হচ্ছে স্যার reactive যখন power কি স্যার হবে? একটা সিস্টেমের থেকে যখন কারেন্ট ডিসচার্জ হয়ে যাবে তখন স্যার ওই পাওয়ারটা কিছু পরিমাণ ক্যাপাসিটরের মধ্যে থাকে যেটা স্যার কারেন্ট ক্যাপাসিটরের মধ্যে চার্জ থাকে চার্জ কিছু মানে ক্যাপাসিটরের মধ্যে থাকে যেটা স্যার ওই ডিভাইস থেকে স্যার নষ্ট হওয়া থেকে ওই জিনিসটা আসলে স্যার রিঅ্যাক্টিভ পাওয়ার হিসেবে কাজ করে ক্লিয়ার হলো স্যার আসলে স্যার রিঅ্যাক্টিভ পাওয়ার তো রিঅ্যাকটিভ পাওয়ার কি হবে মানে স্যার অ্যাকচুয়ালি কোশ্চেনটা রিঅ্যাকটিভ পাওয়ারটা কি যেটা ক্যাপাসিটর ইন্ডাক্টর কনজিউম করতেছে কনজিউম কি হবে ওরা কিভাবে কি কনজিউম করতেছে যেটা অতিরিক্ত আমাদের কোনো কাজে লাগে না কাজে লাগে না মানে ওইখানে ওটা কই যাচ্ছে পাওয়ারটা স্যার বেসিক্যালি আমরা যদি কোনো কিছু ব্যবহার করছি যেমন রিঅ্যাক্টিভ পাওয়ারটা দিয়ে আমরা একটা ফ্যানের কথা চিন্তা করি ফ্যানকে প্রাথমিকভাবে ঘোরানোর জন্য একটা এক্সট্রা টর্কের দরকার ওটা স্যার রিঅ্যাক্টিভ পাওয়ার থেকে আসে না ওটা রিঅ্যাকটিভ ক্যাপাসিটর পাওয়ার থেকে অ্যাকচুয়ালি রিঅ্যাকটিভ পাওয়ারটা পুরো পাওয়ার ট্রান্সমিশনের কাজ রিয়াল পাওয়ার তো আমি দেখতে পাচ্ছি রিঅ্যাকটিভ পাওয়ারের কাজ কিভাবে জেনারেট হচ্ছে ম্যাগনেটিক ইফেক্ট কি ম্যাগনেটিক থেকে ইলেকট্রিক থেকে ম্যাগনেটিক আমি ওয়ার্ড বলতে হবে ইলেকট্রিক ম্যাগনেটিক অ্যাকচুয়াল আমাকে বলতে হবে এটা আসলে কি
বোঝা যাচ্ছে এটা কাটাকাটি করবে। আচ্ছা, সো এখানে যেটা হচ্ছে ক্যাপাসিটরের বেলায় I ইকুয়ালস টু C dV বাই dt, এটা কারেন্টটা। ওকে, তো ক্যাপাসিটরের বেলায় কারেন্ট ইকুয়েশনটা হচ্ছে এইটা। আমি যদি ভোল্টেজ বের করতে চাই তাহলে d কে এই পাশে নিয়ে আসবো, এরপর যদি ইন্টিগ্রেশন করে দেই তখন হচ্ছে এটাকে পাবো C d, তাহলে হচ্ছে ইন্টিগ্রেশন অফ dt সমান সমান 1 বাই C d। এটা পাবো আমি ক্যাপাসিটরের ভোল্টেজ। এটা লাগবে না, যা আমাদের কারেন্টের ফর্ম দিয়ে হয়ে যাবে, এই ফর্মটা পেলেই আমার হয়ে যাবে। সো একটা ক্যাপাসিটরের মধ্যে কারেন্টটা আমি এইভাবে বের করতে পারবো, I ইকুয়ালস টু হচ্ছে C ইনটু dV বাই dt। স্যার হ্যাঁ, স্যার যদি একটু বলে দিন স্যার, মানে ক্যাপাসিটর অ্যাকচুয়ালি স্যার একটা ডিভাইসের সাথে কানেক্ট করলে কি করে? ইলেকট্রিক্যাল সার্কিট টু এসি সার্কিট অ্যানালাইসিস করা হয়েছে 9 চ্যাপ্টার, 10 চ্যাপ্টার, 11 চ্যাপ্টার, 12 চ্যাপ্টার, 12 চ্যাপ্টার সিরিজ করা হয়েছে, 13 চ্যাপ্টার ম্যাগনেটিকও করা হয়েছে, তাই না? 14 চ্যাপ্টার ফ্রিকোয়েন্সি রেসপন্স, 8 থেকে 8 না 9 থেকে 13 এটা ছিল আমাদের এখানে আলেখান্দ্র স্বাধীন স্যার, তারপর বয়েল স্টুডেন্টস। আচ্ছা, তো এখন যেটা হচ্ছে, তো রিঅ্যাক্টিভ পাওয়ার না জানলে এটা স্টাডি করো, পরে বলবো যদি সময় থাকে। আচ্ছা, তো এখানে হচ্ছে I ইকুয়ালস টু C ইনটু dV বাই dt, এটা হচ্ছে ক্যাপাসিটরের মধ্য দিয়ে কারেন্ট। এই কারেন্ট কিন্তু নরমাল রেজিস্টরের মতন এই কারেন্টটা লিনিয়ারলি না, এই কারেন্টটা লিনিয়ারলি যাবে, এটা একটা নন লিনিয়ার রিলেশন ক্রিয়েট করবে সার্কিটে। লিনিয়ার আর নন লিনিয়ার ডিভাইস কি লিখে বলছিলাম, বলছিলাম একজন বল এখন বল নাম কেন মনে থাকে। আচ্ছা, তো হচ্ছে একটা ডিফারেনশিয়েটর সার্কিট আমি নিলাম, ডিফারেনশিয়েটর সার্কিটে কি থাকবে, তাহলে আমার একটা ক্যাপাসিটর থাকবে। তো ক্যাপাসিটরের ক্ষেত্রে ফর্মুলাটা কি হচ্ছে I ইকুয়ালস টু C dV বাই dt। এখন এটাকে যদি আমি ভোল্টেজ ইকুয়েশন বের করতে চাই, ভোল্টেজটা বের করতে চাই, তখন কি করতে হবে, আমার ভোল্টেজটাকে এই পাশে রেখে বাকি সব কিছু এই পাশে পাঠিয়ে দিতে হবে। তাহলে এই পাশে আমার কি থাকবে, dV থাকবে, স্মল চেঞ্জ অফ ভোল্টেজ, এই পাশে চলে যাবে I ইনটু dt, এখানে যাবে 1 বাই C। ক্লিয়ার? তো এটাকে যদি আমি ইন্টিগ্রেশন করি, ইন্টিগ্রেশন করার পরে এখানে আমি টোটাল ভোল্টেজটা পেয়ে যাব, এখানে আসবে C, এখানে আমি কারেন্ট ইনটু ইন্টিগ্রেশন অফ I dt, আমি এখানে ভোল্টেজটা তখন পেয়ে যাব। যদি ক্যাপাসিটরের কারেন্ট ভোল্টেজের রিলেশন দেখাতে চাই তাহলে ভাবে হবে, ভোল্টেজ এবং কারেন্টের রিলেশন দেখাতে চাই তখন জিনিসটা এইভাবে আসছে। এখন আমার একটা ডিফারেনশিয়েটর সার্কিট এরকম হবে, এটার কনফিগারেশনটা যেটা স্লাইডে দেওয়া আছে। আমার ইনপুট সাইডে একটা ক্যাপাসিটর থাকতেছে এবং আউটপুট সাইড মানে ফিডব্যাকে একটা রেজিস্ট্যান্স থাকতেছে। সো এখানে যে কারেন্টটা এইটা কি I আকারে পাস হবে না, তাহলে ইনপুট সাইডে যে কারেন্টটা, তাহলে সেটাকে আমি নাম দিলাম I1 অথবা IC, ক্যাপাসিটর কারেন্ট। কিন্তু ফিডব্যাক সাইডে কারেন্ট যেটা সেটা হচ্ছে IL, এর ফিডব্যাক সাইডে কারেন্টটা হচ্ছে IL। সো এখন IC এর ভ্যালুটা কত আসবে, C dV বাই dt, এবং IL এর ভ্যালুটা কত আসবে, ভোল্টেজ কত, গ্রাউন্ডে নন ইনভার্টিং এ 0 হয়ে গেছে, তাহলে এটা আসছে কারেন্টের ভ্যালুটা আসছে 0 মাইনাস V আউটপুট ডিভাইডেড বাই R। সো এখান থেকে আমরা কি আনতে হবে, এটা V ইনপুট দিয়ে V ইনপুট থেকে dt অফ সরি V ইনপুট অফ T বাই T আর কি, তাহলে এটা পেলাম। এরপর আমি কি করতে পারতেছি, V আউটপুটটা আমার বের করতে হবে। তাহলে V আউটপুটের ইকুয়েশন কত আসবে, RF কে ওই পাশে পাঠিয়ে দেব, তাহলে RF ইনটু C মাইনাসটা ওই পাশে পাঠিয়ে দিচ্ছি, মাইনাস RF ইনটু C D ইনটু V ইনপুট বাই dt। এটা হচ্ছে আমার আউটপুট ইকুয়েশন, সেটা হচ্ছে ডিফারেনশিয়েটর, মানে ইনপুট যে ভোল্টেজ থাকবে সেটা হচ্ছে ডিফারেনশিয়েট হয়ে আমাকে আউটপুটে দেখাচ্ছে। বুঝছে তাকে খাতা কলম মানতে হবে। তাহলে আউটপুটের ইকুয়েশনটা আমি কি পেয়ে যাচ্ছি, ডিফারেনশিয়েটরে মাইনাস RF ইনটু C ddt অফ V ইনপুট।
এক্সাম্পল থেকে আইসিটা কি আইসি মানে ক্যাপাসিটর কারেন্ট যেটা এটার মধ্যে দিয়ে যাচ্ছে আইই তো বলতে হবে মানে আমি এটা আইসি বলে দিছি এটা আইই বেসিক্যালি এই ক্যাপাসিটর কারেন্টে যেটার মধ্যে দিয়ে যাবে ওখানে তো কোনো কারেন্ট প্রবেশ করতেছে না সো এই কারেন্ট সমান এটা ধরে ইকুয়েশন আসছে তাহলে কি আউটপুটের ইকুয়েশন কি আসছে মাইনাস RF * C dV ইনপুট বাই T তো এখন হচ্ছে পরীক্ষায় গ্রাফিক্যালি থাকতে পারে অথবা ইকুয়েশন থাকবে ইকুয়েশনটা গ্রাফিক ডিফারেন্সিয়েশন করে এরপর আপনারা এখন হতে পারে অন্য কোনো কম্পোনেন্টও থাকতে পারে ইনপুট সাইডে কম্পোনেন্ট হিসাব করে কি রকম ইনপুট সিগন্যাল আসতে পারে ওই ইনপুট সিগন্যালটা বের করে এরপর এখানে আউটপুট ডিফারেন্সিয়েশন করলে বের করা যায় স্যার এখানে ক্যাপাসিটরের যদি সাইড ডায়াগ্রাম থাকে তখন এরপর হচ্ছে ইন্টিগ্রেটর অ্যাম্প্লিফায়ার কি ডিফারেন্সিয়েটরে যে অ্যাম্প্লিফায়ারটা ছিল সেই অ্যাম্প্লিফায়ারটা কোথায় ডিফারেন্সিয়েটরে যে ক্যাপাসিটরটা ছিল ওটা কোন সাইডে ছিল ফিডব্যাক সাইডে তাহলে ইনপুট সাইড ইনপুট সাইডে ছিল ইন্টিগ্রেটরে কোথায় চলে যাবে ফিডব্যাক সাইড ফিডব্যাক সাইডে চলে যাবে তাহলে ইকুয়েশনটা কি থাকবে সেমই থাকবে খালি কি চেঞ্জ আসবে এখানে বাবা এসিটা ভালো করে বড় বড় সাইড এখানে চেঞ্জটা কি আসছে তাহলে এখানে থাকতেছে I1 ইকুয়ালস টু হচ্ছে IC এটা মানে তো IO তাহলে I1 কারেন্টটা কত হবে V ইনপুট মাইনাস 0 ডিভাইডেড বাই R1 তাই তো হ্যাঁ R1 বা Rin ইকুয়ালস টু আসবে C dV আউটপুট ডিভাইডেড বাই dt তো এখান থেকে আমি যদি dV আউটপুটটা বের করতে চাই তাহলে V নট এই পাশে রাখলাম বাকি সব কিছু এই পাশে পাঠিয়ে দিলাম তাহলে V ইনপুট ডিভাইডেড বাই R1 ওই পাশে চলে যাবে dt এই পাশে চলে গেল 1/c তাহলে এখানে আসবে 1/R1 * C এটাকে C ও বলা যায় অথবা C এখন বলা যায় তাহলে dV নট ইকুয়ালস আসবে 1/RF R1 * CF ফিডব্যাক ক্যাপাসিটর ইনটু হচ্ছে ইন্টিগ্রেশন অফ V ইনপুট dt এটাকে যদি এখন ইন্টিগ্রেশনটা করি তাহলে আমি পাবো V0 সমান সমান হচ্ছে 1/R1 * CF ইন্টিগ্রেশন অফ V1 dt সো এটা থাকবে আমার ইন্টিগ্রেটর অ্যাম্প্লিফায়ারের আউটপুট এটা আউটপুট ইকুয়েশনটা আমি পাচ্ছি V আউটপুট ইকুয়ালস টু হচ্ছে একটা মাইনাস আসছে না ও এখানে তো একটা মাইনাস থাকবে এখানে মাইনাস থাকলে হচ্ছে ক্যাপাসিটরে যে কারেন্টটা এটা প্রবেশ করতেছে এজন্য হচ্ছে আগেরটা কিছু বের হচ্ছে না এখন হচ্ছে ভিতরে ঢুকতেছে এজন্য হচ্ছে এটা নেগেটিভ সো এটার জন্য হচ্ছে একটা মাইনাস এসে যাবে এবং মাইনাস সেটা হচ্ছে আমার ইন্টিগ্রেটর অ্যাম্প্লিফায়ারের আউটপুট ইকুয়েশন এখানে V ইনপুটের ভ্যালু অথবা ইন্টিগ্রেশন আকারে দেওয়া থাকবে মানে এটা ইন্টিগ্রেশন তো অ্যাপ্লাই করছিলাম দুই পাশে করার পরে জিনিসটা আসছে সো এই ইন্টিগ্রেশনের এটা ইকুয়েশন আকারে দেওয়া থাকতে হবে ইন্টিগ্রেশন করে যে ভ্যালু আসবে সেটা হয়তো আমরা লিখব বা গ্রাফিক্যালি থেকে ইন্টিগ্রেশন করে লিখব সো V আউটপুট হবে মাইনাস ইন্টিগ্রেশন অফ V dt আর 1/RC টা বাইরে লিখতে হবে 1/R * CF এটা ইন্টিগ্রেটর ডিফারেন্সিয়েটর ইন্টিগ্রেটর পার্থক্য হচ্ছে ক্যাপাসিটর একটা লেফট সাইডে একটা রাইট সাইডে ক্লিয়ার এরপর হচ্ছে ক্যাসকেডেড অ্যাম্প্লিফায়ার কি ক্যাসকেডেড মানে হচ্ছে একটা ইনপুটের সাথে যখন আরেকটা ইনপুট মার্জ করা হবে মানে একটা ইনপুটের সাথে একটা আউটপুটের সাথে আরেকটা আউটপুটের সাথে পরবর্তী ইনপুট এই আকারে যদি হেড এন্ড টেল রিলেশন মেইনটেইন করে থাকে তাহলে সিস্টেমটাকে আমি বলবো ক্যাসকেডেড সিস্টেম এখানে আমি স্টেজ 1 এ এখানে একটা ওপেন দিয়ে রাখলাম স্টেজ 2 তে একটা ওপেন দিয়ে রাখলাম স্টেজ 3 তে একটা ওপেন দিয়ে রাখলাম সেই ক্ষেত্রে যেটা হবে স্টেজ 1 এর যে আউটপুট আসবে এটা স্টেজ 2 এর আউটপুটের সাথে গুণ হয়ে যাবে এরপর এটার যে আউটপুট আসবে এটার গেইনটা সহ স্টেজ 3 এর আউটপুটের সাথে সে গুণ হয়ে যাবে তাহলে স্টেজ 1 এ এই ক্যাসকেড অ্যাম্প্লিফায়ার কি বলা হচ্ছে a cascaded connection is a head to tail arrangement of two or more op-amp circuits such as the output of one is the input of the next both of the output
পরেরটা ইনপুট থাকবে এবং প্রত্যেকের যে ভোল্টেজটা থাকবে ওইটার গেইনটা আগেরটা গেইন গুণ হয়ে এরপরে আসবে। সেইটা গেইন যদি A1 হয় তাহলে পরেরটা আসবে V2 সমান A1 * V1, A2 হয় পরেরটা হবে A2 * V2, পরেরটা এরকম করে হয়ে যাবে A3 * V3। ক্লিয়ার? তাহলে এটা চলে গেল আমাদের ক্যাসকেডেড অ্যামপ্লিফায়ার। তাহলে টোটাল গেইনটা কত আসবে? প্রত্যেকটা গেইনের উৎপাদন টোটাল গেইন যদি আমি ধরি A0 মানে A ধরি একবারে রাইট সাইড লেফট সাইডে এরকম আপনাদের হ্যাঁ লেফট সাইডে। সো এখানে কত আসবে? প্রত্যেকটা গেইন গুণ করে আমি যে ভ্যালুটা পাবো এটা আসবে আমার টোটাল গেইন। তো ক্যাসকেডেড থাকলে কোনো গেইন কিন্তু যোগ হবে না, প্রত্যেকটা গুণ হবে। আচ্ছা, অপ এম্পের অ্যাপ্লিকেশন কোথায় কোথায় হয়? এটা হচ্ছে আপনাদের ফাইনাল এক্সাম মিড এক্সামে হয়তো শর্ট কোশ্চেন আকারে থাকতে পারে এবং এটা যখন ভাইভা হবে সেখানে জিজ্ঞেস করা হবে ল্যাব ভাইভা যখন হবে। সো অপ এম্পের অ্যাপ্লিকেশন মধ্যে ইনস্ট্রুমেন্টাল অ্যামপ্লিফায়ার হিসেবে আছে ডিজিটাল টু অ্যানালগ কনভার্টার। আমরা যখন করছিলাম মেজারমেন্ট তখন কিন্তু অপ এম্প ইউজ করে করছি। এরপর হচ্ছে অ্যানালগ কম্পিউটার, লেভেল শিফটার, তারপর হচ্ছে ফিল্টার, রেকটিফায়ার, ভোল্টেজ টু কারেন্ট কনভার্টার, মানে যেখানে হচ্ছে স্মল সিগন্যাল পাওয়া যাচ্ছে সেখানে আমি অপ এম্প দিলে সেটা সিগন্যালটা অনেক বড় করে দেওয়া যায় এবং আরো পাওয়ারফুল অপ এম্পও বানানো যায়। সো ওই বেসিসে হচ্ছে এই বিভিন্ন রকম ওই স্মল সিগন্যাল টু লার্জ সিগন্যাল অ্যামপ্লিফাইং এর কাজে এই অপ এম্প গুলো ইউজ করা হচ্ছে। আচ্ছা, এরপর হচ্ছে লার্জ সিগন্যাল অপারেশন সেপারে হবে। আচ্ছা, ক্লাস শেষ। ঠিক আছে, আজকের ক্লাস হচ্ছে এতটুকু পর্যন্তই থাকবে। আপনাদের আগামী শনিবার একটা পরীক্ষা হবে সিটি, সেটার সিলেবাস থাকবে ইনভার্টিং অপ এম্পের বেসিক্স, তারপরে বেসিক থিওরি অফ অপ এম্প, তারপর হচ্ছে ইনভার্টিং নন ইনভার্টিং এবং সামিং এবং এই রিলেটেড প্রবলেম এক্সারসাইজ যেগুলি আপনাদের পোর্টালে দেওয়া আছে। ক্লিয়ার? আচ্ছা, ভিডিও অফ করে দিতে হবে।